মাশরাফির শারীরিক অবস্থা স্থিতিশীল, সামান্য শ্বাসকষ্ট থাকায় সিএমএইচ এক্স-রে ও রক্ত পরীক্ষা। মোটামুটি এখন পর্যন্ত সুস্থ, যত সিরিয়াস হয় নাই। যদি প্রয়োজন পড়ে ভর্তি করবো না, আপাতত ওষুধ দিচ্ছে, এগুলো থাকবে। অ্যাজমাটা কন্ট্রোল আছে, কোনো জটিলতা তেমন নাই, ভালো আছে। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১,৫০০, একদিনে শনাক্ত প্রায় ৩,৫০০। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। রেড জোনের আওতায় আরও ৫ জেলার বিভিন্ন এলাকা। হটস্পট ঢাকাকে বাদ দেয়া অবৈজ্ঞানিক, লকডাউন নয়, টেস্টিংয়ে বিশ্বাসী স্বাস্থ্য অধিদপ্তর। এটা কোনো ভিত্তি হতে পারে না। ভিত্তি হবে সবচেয়ে বেশি রোগী যেখানে আছে ওখানেই তো আপনাকে লকডাউন করতে হবে। এখন লকডাউন নাই, জোনিং সিস্টেম হবে। আমরা চাই যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক জীবনযাত্রা যতটা সম্ভব রক্ষা করে তাহলে এটাকে বাস্তবায়ন করা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে চীন, জানালেন রাষ্ট্রদূত। বর্তমান হারে রোগী বাড়লে হাসপাতাল সংকটের শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা মেডিকেলে রোগী ভর্তিতে দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ না দিলে নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে মিলছে না সেবা, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। আমাদের কাছে কোনো তথ্য নাই, এগুলি কথা, এগুলি ঘটার কথা, বাতাসের কথা, কিসের তদন্ত হবে? আদম ব্যাপারী এমপি পাপুলের পক্ষ নিলেন রাষ্ট্রদূত, বললেন সব অভিযোগ বাতাসের। রাষ্ট্রদূতের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারণার ফাঁদ, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, দেশি বিদেশি ৩ সদস্য গ্রেফতার। এবং ডাকসুর পদ না ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন জিএস রাব্বানী, এখনও দ্বিধায় ভিপি। এজিএস এর পদত্যাগ, গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা, জানালেন উপাচার্য। ভালো আছেন মাশরাফি বিন মুর্তজা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এই কথা জানিয়েছেন ম্যাশ। সামান্য শ্বাসকষ্ট থাকায় নিয়মিত পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। পরে সন্ধ্যায় রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে এক্স-রে ও রক্ত পরীক্ষা করেন তিনি। করোনায় আক্রান্ত মাশরাফি এ নিয়ে একটা অজানা আতঙ্ক গ্রাস করে প্রতিনিয়ত। ভয়ে গা শিউরে উঠে অপয়া কোনো কিছুর শঙ্কায়। মনের অজান্তেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চলে যায় লক্ষ কোটি ভক্তের, দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরুক টাইগার ক্রিকেটের বরপুত্র। হাঁটুর 7টি সার্জারিও ম্যাশকে দমাতে পারেনি 22 গজ থেকে। বজ্রকঠিন মনোবলে সকল প্রতিবন্ধকতা ঠেলে তিনি ফিরেছেন ভোরের সূর্য হয়ে। তবে আলোকোজ্জ্বল ঝলমলে আকাশে হঠাৎই মেঘের আনাগোনা। ভালো নেই প্রিয় কাপ্তান, এমন গুঞ্জন ঢেকে দিতে চায় সোনালি রোদ্দুর। অ্যাজমা থাকায় মাশরাফির দমযন্ত্র কেমন কাজ করছে মূলত এটা জানার জন্যই হাসপাতাল ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে চলছে তার চিকিৎসা। তিনি আশ্বস্ত করেছেন ভালো আছেন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক, তাই একটি এক্স-রেই আপাতত যথেষ্ট। এখন পর্যন্ত ভালো আছে, ওষুধ খাচ্ছে, মোটামুটি এখন পর্যন্ত সুস্থ, যত সিরিয়াস হয় নাই। যদি প্রয়োজন পড়ে ভর্তি করবো না, আপাতত ওষুধ দিচ্ছে, এগুলো থাকবে। অ্যাজমাটা কন্ট্রোল আছে, কোনো জটিলতা তেমন নাই, ভালো আছে। ওষুধ খাচ্ছে কিন্তু সিরিয়াস না, দেখি কিছু পরীক্ষা দেখে করতে বলছি, বিকেলে এক্সরে করতে বলছি, দেখি ওটা যেখানে আমি বলছি আপনার যেখানে কাছে ওখানেই কাটে, এমন আহামরি কিছু না, সিম্পল টেস্ট। সাধারণত নর্মাল যেগুলো আমরা দিই অ্যাজমা রোগী ঘরে বসে থেকে ওগুলোই খাচ্ছে আর কি। সামান্য একটু কাশি আছে, তেমন সিরিয়াস কিছু এই মুহূর্তে নাই, ভালো আছে। কোভিড নামের ক্ষুদ্র অণুজীব ম্যাশের দেহে বাসা বেঁধে খুব একটা সুবিধা করতে পারেনি, বরং শুরুর দিনের চেয়ে এখন আরো ভালো অনুভব করছেন তিনি। ডক্টরদের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট থাকে, যেমন 3 দিনের মাথায় বুকের এক্সরেটা করাইতে হয়। ফলো চেক আপের জন্য আর কি ওনাকে নেওয়া হয়েছিল, শুধুমাত্র কিছু এক্সরে এবং ব্লাড টেস্ট করানোর জন্য, যে আলহামদুলিল্লাহ ভালো আসছে, কোনো সমস্যা হয়নি। তো এমনি কোনো সমস্যা এখনো দেখা দেয়নি, সে একেবারে স্টেবল আছে। জ্বর ছিল, জ্বরটা কমেছে। 101-এ থাকা জ্বর নেমে গেছে 99-এ। করোনা তার গতিরোধ করবে এই চিন্তাটাই তাই আপাতত থাক সীমানার ওপারে। এস এম ইকবাল, সময় সংবাদ।
দেশে 24 ঘন্টায় কোভিড-19 মারা গেছেন 38 জন। 15,500 নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,480 জন। ব্যাপক হারে সংক্রমিত হওয়ার তথ্যের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন 40.38%। বয়স্কদের জন্য মৃত্যু ঝুঁকি বেশি বলেও ফের সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতায় লাগামহীন আগ্রাসনে ভুগছে মানুষ। বৈশ্বিক এই অসুখের ঊর্ধ্বমুখী তাণ্ডবে সর্বত্রই যেন মৃত্যু ভয়, আর অজানা শঙ্কা এখন ছায়াসঙ্গী বাংলাদেশের। দেশে করোনা সংক্রান্ত সবশেষ তথ্যের বুলেটিনেও উঠে আসে ক্রমাগতই পরিস্থিতির অবনতি ঘটছে। সংক্রমণের ঊর্ধ্বগতির ধারায় লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, তবে চেষ্টা চলছে টেস্ট সক্ষমতা বাড়ানোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি কার্যক্রম পুনরায় শুরু হবে এবং তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে 63টি। নতুন করে 3,480 জনের দেহে কোভিড-19 অস্তিত্ব মিলেছে দাবি করে বুলেটিনে জানানো হয়, সংক্রমিতের হার এখন 22.37%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। 24 ঘন্টায় মারা যাওয়া 38 জনের মধ্যে সর্বোচ্চ 16 জন ছিলেন 51 থেকে 60 বছর বয়সী। বিভাগ বিভাজনেও ঢাকায় রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে। ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 4 জন, সিলেট বিভাগে 1 জন। মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধের পাশাপাশি বাড়ির বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে 60 ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। শুরুতে আমরা সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের কোভিড-19 সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে যাব। গত 24 ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 15,555 জনের, যাতে কোভিড-19 শনাক্ত হয়েছেন 3,480 জন, আর গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,502 জন। গত 7 দিনে 2 দিন বাদে বাকি 5 দিনই কিন্তু 3,500-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং একদিন 4,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এই যাবৎকালের বাংলাদেশের যে আক্রান্ত শনাক্তের যে চিত্র, সেদিকে একটু নজর দিতে চাই। 8 জুন এসে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছিল 68,504 জন। 8 জুন থেকে আজকে যে 22 জুন, এই সময়ের মধ্যে নতুন করে আরো 47,282 জন যোগ হয়ে মোট আক্রান্ত শনাক্ত বাংলাদেশে এখন দাঁড়িয়েছে 1,15,786 জন। বিভিন্ন সূচকে বাংলাদেশের একটু বৈশ্বিক অবস্থান, সেদিকে একটু নজর দিতে চাই। বাংলাদেশ মোট আক্রান্ত শনাক্তের তালিকায় বাংলাদেশ 17তম অবস্থানে রয়েছে, মোট মৃত্যুর দিক থেকে রয়েছে 30তম অবস্থানে, আর সুস্থ হওয়ার দিক থেকে রয়েছে 19তম অবস্থানে, আর মোট পরীক্ষার তালিকায় বিশ্বের মধ্যে রয়েছে 32তম অবস্থানে। কিন্তু জনসংখ্যা অনুপাতে যদি পরীক্ষার নিরিখে বাংলাদেশের অবস্থান 147তম প্রতি 10 লাখ মানুষের মধ্যে, বিপরীতে বাংলাদেশে মোট পরীক্ষা হচ্ছে 3,831 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বরাবরের মতন আজকেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বেশি বেশি হাত ধোয়া এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সম্ভব কোভিড-19 সংক্রমণের যে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে সেগুলোকে রুখে দেওয়া। করোনা আক্রান্তের হার এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে হাসপাতাল সংকটের আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ দলকে বিদায় জানাতে গিয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। এদিকে মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাশে রাখবে চীন। 14 দিনের সফর শেষে দেশে ফেরার আগে রোববার কূটনীতি বিষয়ক রিপোর্টারদের অনলাইন ব্রিফিং করে চীনের চিকিৎসক দল। সেখানে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের মানুষের সচেতনতা নিয়ে হতাশা জানান তারা। তবে বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে দাবি তাদের। উল্টো বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করল চীনের চিকিৎসক দল। বাংলাদেশের গণমাধ্যমে কোভিড পরিস্থিতি নিয়ে চীনা প্রতিনিধি দলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। সীমিত সামর্থ্য নিয়ে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা ভালোভাবেই কোভিড পরিস্থিতি মোকাবেলা করছে। মহামারীর সময় চিকিৎসা সহ সব ক্ষেত্রে চীন সহায়তা করছে বলে দেশটিকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। চায়না ভ্যাকসিন তৈরি করছে এবং কিছু সময় লাগবে। যখনই ভ্যাকসিন কার্যকরী ভ্যাকসিন তৈরি হবে
বাংলাদেশকে যেন অগ্রাধিকারে সেই ভ্যাকসিন দেওয়া হয় এই বিষয়ে আমরা তাদেরকে বলেছি, আমরা অনুরোধ করেছি। সুরক্ষা সামগ্রী সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহায়তা দেয়া চীন ভ্যাকসিন নিয়েও পাশে থাকার আশ্বাস দেয়। চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। করোনা মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে ছিল, চীন ভ্যাকসিন নিয়েও বাংলাদেশের পাশে থাকবে। এদিকে করোনা পরীক্ষায় কিটের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বর্তমান হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালে চিকিৎসা সংকট তৈরি হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। শনাক্তের ১০০তম দিন পেরিয়ে যখন সংক্রমণের চূড়া খুঁজছে বাংলাদেশ, ঠিক তখনই সমন্বয়হীনতার নতুন চিত্র। সারা দেশে সংক্রমণ বিবেচনায় পর্যন্ত ১৫ জেলার বিভিন্ন অঞ্চলে রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে নেই করোনা সংক্রমণের কেন্দ্র ঢাকা। এদিকে সময় সংবাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লকডাউন বা রেড জোনে সাধারণ ছুটি নয়, বরং বিশেষ এলাকায় গুরুত্ব দেওয়া হবে ট্রেসিং আর টেস্টিংয়ে। জোন ভিত্তিক বিভাজন আর লকডাউন নিয়ে জলগোলা হয়েছে অনেক। গত সপ্তাহে জোন ভিত্তিক এলাকার নাম দিলেও পরে তা ফিরিয়ে নেয় অধিদপ্তর। এবার মানিকগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ 15 জেলার নির্দিষ্ট এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অথচ সে লাল তালিকায় ঠাঁই হয়নি দেশের সংক্রমণের শীর্ষে থাকা ঢাকা। এমন অবৈজ্ঞানিক সিদ্ধান্তে বিস্মিত বিশেষজ্ঞরা। এটা আসলে আমাকে যদি বলেন যে আপনি বিজ্ঞান সম্পর্কে যা বুঝেন এটা দিয়ে এক্সপ্লেইন করেন, আমি কিন্তু এক্সপ্লেইন করতে পারবো না। এটা কোনো ভিত্তি হতে পারে না। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশের আগে সময় সংবাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এমন অবস্থায় লকডাউন ধারণা থেকে সরে আসছে বাংলাদেশ। তার কথা মতো নতুন পরিকল্পনায় রেড জোনে সবকিছু খোলা থাকবে, তবে তা স্বাস্থ্যবিধি মেনে। সেক্ষেত্রে লাল চিহ্নিত সেসব এলাকায় টেস্টিং, ট্রেসিং আর আইসোলেশন সহ নিশ্চিত করা হবে সুচিকিৎসা। এখন লকডাউন নাই, জোনিং সিস্টেম হবে। আমরা চাই যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক জীবনযাত্রা যতটা সম্ভব রক্ষা করে তাহলে এটাকে বাস্তবায়ন করা। দফায় দফায় সিদ্ধান্ত বদল আর সমন্বয়হীনতা দেশের করোনা পরিস্থিতিকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা সম্ভবত একটা সমন্বয়ের অভাব এবং নেতৃত্বের একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা শুধু শঙ্কিত হচ্ছি যে সমন্বয়হীনতা দেখি। সকালে একরকম, বিকেলে একরকম, সন্ধ্যা একরকম, রাতে একরকম। এই সিদ্ধান্তগুলো আমাদেরকে চূড়ান্ত খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের বিষয়েও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা পেয়ে পুলিশের কাছে ফেরত দিয়েছেন অটোরিকশা চালক। সততার জন্য মিলেছে পুরস্কারও। আমার লোভ থাকবে কেন? অটোরিকশা চালক সজীবের সততার সংবাদটি জানাবো সংবাদের পরের অংশে। ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন কেউ, কাউকে হতে হচ্ছে দালালদের রোদার্থের শিকার। অভিযোগ রয়েছে নার্স, ওয়ার্ড বয় আর স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও। করোনা দুর্যোগেও এমন চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের সুরক্ষায় আপাতত বন্ধ সুনির্দিষ্ট কিছু সেবা, বাকি সবার জন্যই খোলা হাসপাতালের দুয়ার। তবে রোগীদের হয়রানির অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সালাউদ্দিন লিয়া, রতন মজুমদারের ছবিতে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। কয়েক ঘন্টার চেষ্টার পরও ভর্তি হওয়া যায়নি। হাসপাতালের দুয়ার থেকেই ফিরতে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসা সন্তান সম্ভবা এই নারীকে। একবার বার্ন ইউনিট, একবার যে জরুরি বিভাগ, এবার এই পাশে দৌড়াদৌড়ি করতে করতে মনে করেন দিন শেষ, কিন্তু ট্রিটমেন্টের কোনো কিছুই নেই, তো শ্বাস পর্যন্ত এখন চলে যাচ্ছে আর কি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়ই চোখে পড়ছে এমন চিত্র। কেউ আসছেন কয়েক হাসপাতাল ঘুরে, কেউ বা ঢাকার বাইরে থেকে। কারো কপালেই জুটছে না ঢাকা মেডিকেলের শয্যা। বলছি তো সাধারণ রোগী আছে, আপনি বেশি জানেননি আমাদের সাথে, তাহলে ভর্তি করে দিয়ে করোনা রোগীর কাছে রাখেন, এগুলা বলে। এখানে বলে সিট নেই। হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা কি বলছে? বলছে যে আপনারা ওই মেডিকেলে নিয়ে যাচ্ছে, সুন্দর বেটার হার্টের সমস্যা তো। ভর্তি হতে পারলেও সেবা পাওয়ার ক্ষেত্রে শেষ নেই বিড়ম্বনা। দালালদের দৌরাত্ম্য কমেনি এতটুকু। ভর্তি করতেছিল না,
পরে দালালদের যখন টাকা দিছে দালালরা গিয়ে ভর্তি করছে। একজনরে দিছে 1200 টাকা, আরেকজনরে দিছে 700 টাকা। টেস্টের বেলায় ওনারা বলে কি যে আসেন আমরা করে দিই। নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিয়েও রয়েছে খেদ। ওয়ার্ড বয়গুলা কেউ ওই অক্সিজেনটা লাগাই দিলে বলে যে খরচপাতি এরকম টাকাটা যদি না দিতে চায় তাহলে রুগীর সাথে মিসবিহেভও করে। নার্সরা নিজেরা কোনো কিছুই করে না, যদি আপনি রুগীর পাশে থাকেন আপনি বললে তারপরে ওনারা বিরক্ত হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে কোভিড, নন কোভিড এবং সন্দেহভাজন কোভিড 3 শ্রেণীর রোগীদেরই সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের সুরক্ষার স্বার্থেই কয়েক ধরনের চিকিৎসা আপাতত বন্ধ। এর বাইরে কাউকে ফিরিয়ে দেওয়ার অবকাশ নেই। কার্ডিয়াক কেস, কিডনি কেস, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি, যত ধরনের মেডিকেল কেসগুলো আছে সেগুলি কিন্তু আমাদের এখানে এখন চিকিৎসা আমরা করতে পারি না, কারণ ওই রুগী রাখার কোনো ব্যবস্থা নাই। ওই রুগী আমরা রাখতাম হচ্ছে 2 বিল্ডিং এ, যেখানে এখন কোভিড এবং সাসপেক্টেড কোভিড হয়েছে। এর বাইরে কোনো পেশেন্ট চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আশ্বাস, কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। দেশে কোভিড-19 মহামারীর এ সময়ে সাধারণ মানুষের চাওয়া হাসপাতালগুলোতে মিলবে মানবিক আচরণ আর কাঙ্ক্ষিত সেবা। কিন্তু দেশের অন্যতম প্রধান হাসপাতাল খোদ ঢাকা মেডিকেলে সে প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে তা নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর পদ না ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন জিএস গোলাম রাব্বানী। তবে এখনও দ্বিধায় থাকা ভিপি নুরুল হক নূর জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। এদিকে মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছেন এজিএস সাদ্দাম হোসেন। ডাকসুর নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ডাকসু নির্বাচন নিয়ে 28 বছরের অচলায়তন ভাঙে 2019 সালের 11ই মার্চ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেন 23 মার্চ। এরপর নিয়ম অনুযায়ী এই সংসদের 1 বছরের মেয়াদ শেষ হয় চলতি বছরের 22 মার্চ। করোনা সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী অতিরিক্ত 90 দিন মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। অতিরিক্ত সেই মেয়াদকালও শেষ হলো সোমবার। বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রে 6-এর গ ধারায় বলা হয়েছে, অতিরিক্ত 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ বাতিল হয়ে যাবে। গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা হলেও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডাকসু ভিপি ও জিএস প্রথমে তাদের দায়িত্ব পালন করে যেতে চান বলে জানান। তবে সোমবার রাতে ডাকসুর সাধারণ সম্পাদক আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। অন্যদিকে ভিপি নুরুল হক নুরু উপাচার্যের সিদ্ধান্তের পর পদ ছাড়ার ঘোষণা দেন। গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের যে বৈধ মেয়াদকাল 1 বছরের 365 দিন, তার পূরণ করার আগেই, মানে 23 মার্চ পূরণ হতো, তার আগেই 18ই মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর আমাদের যে রানিং কাজগুলো আমরা সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারিনি। তার মধ্যে আমরা যে বিষয় শিক্ষার্থীর জন্য শিক্ষার্থী সহায়তা ফান্ড করেছি, সেখান থেকে আমরা 2000 শিক্ষার্থী সহায়তা করেছি। এর মধ্যে আরো অনেক শিক্ষার্থী আবেদন রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে আমরা গঠনতন্ত্র সম্মান দেখিয়ে পথ ছেড়ে দিব। এদিকে গণতান্ত্রিক চর্চা ধরে রাখতে দায়িত্বে না থাকার পক্ষে মত সহ সাধারণ সম্পাদকের। নির্ধারিত সময়ের বাইরে দায়িত্বে থাকতে চাই বা কেউ যদি সেটি মনে করে থাকে, সেটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, অনৈতিক এবং গঠনতন্ত্র বিরোধী বলে আমি মনে করি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, নিয়ম অনুযায়ী সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গঠনতন্ত্র দেখো, পরবর্তী যেই ডাকসু নির্বাচনের তারিখ হইবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানো হবে প্রেস রিলিজ করে। প্রধান 3 নেতা ছাড়াও ডাকসু অন্য নেতাদেরও আছে ভিন্ন বক্তব্য। তবে নির্বাচনে ধারাবাহিকতা ধরে রাখার পক্ষে মত তাদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। বাচ্চার পর এবার কক্সবাজার সৈকতে মিলল বিশাল আকার তিমির মরদেহ। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ, বলছেন বিশেষজ্ঞরা। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পক্ষে সাফাই গিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেখা এক চিঠিতে পাপুলের বিরুদ্ধে প্রকাশিত খবরগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রদূতের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে রাষ্ট্রীয় সংস্থাগুলো। এহসান জুয়েলের রিপোর্ট। তদন্তে বের হয়ে আসছে একের পর এক তথ্য। অর্থ পাচার, ঘুষ কেলেঙ্কারি সহ নানা অভিযোগে অভিযুক্ত সংসদ সদস্য কাজী পাপুলের কাছ থেকে অবৈধ সুযোগ নেওয়া কুয়েতের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম বের হয়ে আসছে দেশটির তদন্তে। শুধু মানব পাচার নয়, গ্রেপ্তারকৃত পাপুলের বিরুদ্ধে 5টি অভিযোগের তদন্ত করছে এখন কুয়েতের গোয়েন্দা সংস্থা।
উল্টো চিত্র বাংলাদেশের পক্ষ থেকে। গ্রেপ্তারের ১৬ দিন পরও কোনো তথ্য নেই দাবি রাষ্ট্রদূতের। অথচ সময় সংবাদের হাতে আসা একটি চিঠিতে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে রাষ্ট্রদূতের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যে। কুয়েতের আল কাবাস পত্রিকার সাংবাদিককে দূতাবাসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয় এই চিঠিতে। একই সঙ্গে কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্স থেকে পাপুলকে গুড কন্ট্যাক্ট সার্টিফিকেট এবং নন কনভিক্টেড মর্মে উল্লেখ করার কথাও বলা হয়। এই চিঠিতে মোট ৩ বার সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেন রাষ্ট্রদূত। সময় সংবাদের কাছেও তিনি অভিযোগগুলো বাতাসের বলে দাবি করেন। আমাদের কাছে কোনো তথ্য নাই, এগুলি কথা, এগুলি ঘটার কথা, বাতাসের কথা, কিসের তদন্ত হবে? চিঠির বিষয়ে অবগত নন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হবে। রাষ্ট্র প্রতিমন্ত্রীকে উদয় দিয়েছিলেন, এটা হয়তো ব্যক্তিগত চিঠি, ওইটা আমি জানি না। অবশ্যই বড় অ্যাকশন হবে। আমরা ইতিমধ্যে নতুন রাষ্ট্রদূত ওখানে কে যাবেন সেটা নির্ধারণ করেছি। বর্তমান বাদ হইলেও যদি দেখা যায় যে এগুলোর সাথে সম্পৃক্ততা আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দে উইল টেক কেয়ার অফ ইট। কুয়েতের গণমাধ্যমের সবশেষ খবরে বলা হচ্ছে, পাপুলের কাছ থেকে ২৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দেশটির পুলিশ আরও ২ ব্যক্তিকে খুঁজছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পরিচয় ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক মাধ্যমে, তারপর সম্পর্কের ঘনিষ্ঠতা। বিদেশ থেকে দামি উপহার এসেছে অথবা লটারিতে জিতেছেন কোটি টাকা, এমন প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া। রাজধানীতে এমন অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। দেশি বিদেশি এই প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার হয়েছে গোয়েন্দা পুলিশের হাতে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সুন্দরী নারীর ছবি ফেসবুক প্রোফাইলে পাঠানো হয় বন্ধুত্বের অনুরোধ। মেসেঞ্জারে কথোপকথনে গভীর হয় বন্ধুত্ব। এক পর্যায়ে সেই বিদেশি বন্ধুর কাছ থেকে আসে দামি উপহার। বিমানবন্দর থেকে কাস্টমস কর্মকর্তা ফোন দিলে প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও বিস্তারিত তথ্য নিয়ে একের পর এক ফোন আসতে থাকলে এক পর্যায়ে বিশ্বাস না করে আর কোনো উপায় থাকে না। এখন এখানে আপনার আইএমএস এর জন্য যে চার্জ আসতেছে 10,50,000 টাকা, হয়তো এটা পরিশোধ করতে হবে। তাহলে আইএমএস এর আমাদেরকে আইএমএস থেকে ওনারা ইনফরমেশন দিতে হবে যে এখানে কোনো ধরনের নাই, আপনারা এটা ক্লিয়ার করতে পারেন। বিদেশি বন্ধু জানিয়েছিল পার্সেলে আছে সামান্য কিছু উপহার, কিন্তু কাস্টমস কর্মকর্তা কাজী সালাউদ্দিন দিতে থাকে একের পর এক চমক। প্রথমে বলা হয় পার্সেলে আছে সোনা, যা ছাড়াতে লাগবে 65,000 টাকা। সর্বমোট টাকা নিছে 8,62,000 টাকা। ঠিক একই রকম প্রতারণার শিকার হয়ে 54,66,000 টাকা খুইয়েছেন আরেক নারী। তার কাছে আসা পার্সেলে রয়েছে 50,000 পাউন্ড। জানতে পেরেছে জাতিসংঘের মানি লন্ডারিং বিভাগ। এই টাকা সন্ত্রাসবাদে ব্যবহার হবে কিনা বিষয়টি নিশ্চিত হতে লাগবে জাতিসংঘের অ্যান্টি টেরোরিস্ট ইউনিটের ছাড়পত্র। শুধু তাই নয়, ইন্টারপোলের ছাড়পত্রও প্রয়োজন। প্রতিটি দফতর থেকে চিঠি আসে ইমেইলে। প্রত্যেক সনদের জন্য লাগবে লাখ লাখ টাকা। এসব প্রতারণার পেছনে আছে বাংলাদেশি নাগরিক বাচ্চু ও তার স্ত্রী। আছে ঢাকায় বসবাসরত নাইজেরিয়ান নাগরিক হেনরি। বিদেশ থেকে এসব চিঠি পাঠায় মাইকেল, আর কাস্টমস কর্মকর্তা সেজে ফোন দেয় বাকি সহযোগীরা। আমাদের অ্যাকাউন্টে যখন টাকাটা আসে তখন আমরা আমাদেরকে জানাই দেয় যে এই টাকাটা আসছে। তবে বাচ্চুর স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো। গ্রেফতার লিটন, জসিম ও শাওনের ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। বাংলাদেশের মানুষরা এই অন্যায়ভাবে লোভী হবেন না যে বিদেশি বন্ধু তাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দেবেন। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ইউরোপের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবনে আছেন তারিকুল হাসান আশিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক। জাফর, ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতি কিন্তু এখন যথেষ্টই ভালো। আমরা গত 24 ঘন্টায় ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশের যে সংখ্যা দেখেছি সেখানে বলাই যায় যে আক্রান্তের সংখ্যা দুটোই কিন্তু একেবারে অনেক কম। এর পাশাপাশি বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে। যেমন আমরা যদি বলি, আজকে থেকে কিন্তু স্পেন তাদের যে স্থল সীমান্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য খুলে দিয়েছে। অর্থাৎ মূলত ফ্রান্স এবং পর্তুগালের সাথেই স্পেনের সীমান্ত রয়েছে। অর্থাৎ পর্তুগাল থেকে যেসব যাত্রীরা ইউরোপের বিভিন্ন দেশে স্থলপথে যেতে চাবেন তারা বা এখন কিন্তু ফ্রান্সের সীমান্ত বা হচ্ছে যে স্পেনের সীমান্ত ব্যবহার করতে পারবেন। তো এর পাশাপাশি আমরা বলছিলাম যে পর্তুগালের রাজধানী লিসবনের অবস্থাটা খুব বেশি ভালো না এবং সুইডেনের অবস্থাও অনেকটা একই রকম। তো এই দুইটি দেশের উপর কিন্তু অনেক দেশই এখনো তাদের যে চলমান নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কিন্তু বহাল রেখেছে।
তো সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু পর্তুগাল সরকার আজকে নতুন করে কিছু সিদ্ধান্ত দিয়েছে। যেহেতু রাজধানী লিসবনের অবস্থা খুব ভালো নয়, সেখানে তাদের যে জনসমাগমের যে অনুমতিটা দেওয়া হয়েছিল আগে, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা, সেটি কিন্তু আরো কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখন আজকে প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা যেটি বলেছেন যে 10 জনের বেশি কিন্তু লিসবনে এখন আর সমবেত হতে পারবে না। আমরা বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান দেখেছি, যেখানে বিভিন্ন জায়গায় কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন জনসমাগম লক্ষ্য করা গেছে। সেসব স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গিয়ে সেগুলো নিয়ন্ত্রণ করেছে। তো বাধ্য হয়েই সরকারকে কিন্তু এই পদক্ষেপ নিতে হয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই শুধুমাত্র পর্তুগাল নয়, স্পেন সহ বিভিন্ন দেশে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। তো সেই উদাসীনতাকে কেন্দ্র করে অনেক সরকারকে কিন্তু একটু কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে, যাতে করে করোনা সংক্রমণের যে সার্বিক চিত্র সেটি কিন্তু নিয়ন্ত্রণ রাখা যায়। এর পাশাপাশি যেহেতু একটি বড় অর্থনৈতিক ধস রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশে, তো সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান একরকম বাধ্য হয়েই খুলে দিতে হয়েছে ইউরোপীয় দেশগুলোকে। তো সেই জায়গা থেকে কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ বিষয়, বর্ডার খুলে দেওয়ার সেই প্রক্রিয়ার দিকে অধিকাংশ ইউরোপীয় দেশগুলো খুলে দিচ্ছে, এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে তাদের যে সীমান্ত সেটি খুলে দেওয়া হয়েছে, এবং বিশ্বের সাথেও যে যোগাযোগ সেটি সহজ করার জন্য বা সেটি সহজ করার লক্ষ্যে এখন ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। তো জাফর, এই ছিল আসলে ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। জাফর। ইউরোপের করোনা পরিস্থিতির সার্বিক খবর জানাতে পর্তুগালের লিসবন থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার তারিকুল হাসান আশিক। চাঁদপুরে বিকাশ এজেন্টের 61 লাখ টাকা পেয়ে পুলিশের কাছে ফেরত দিল এক অটোরিকশা চালক সজীব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সজীবকে শুধু ছেড়েই দেয়নি পুলিশ, বরং সততার প্রতিদান হিসেবে 5,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এদিকে হারানো এতগুলো টাকা ফেরত পেয়ে সজীবকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিকাশ এজেন্ট। ফারুক আহমেদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ব্যাগ যে রাখা গেছে সেটা আমিও দেখি নাই। আমার লোভ থাকবে কেন? আমি 2 জায়গাতে তাদের জন্য আমি আধা ঘন্টা ওয়েটিং করছি। ব্যাগ ভর্তি 61 লাখ টাকা, তারপরেও লোভের বশবর্তী না হয়ে পুরো টাকাটাই ফেরত দিয়ে সততার অনন্য উদাহরণ গড়লেন চাঁদপুরের অটোরিকশা চালক সজীব। চাঁদপুরের চোর পুকুরপাড় এলাকায় এই অটোরিকশায় টাকার ব্যাগটি ভুল করে ফেলে যান বিকাশ এজেন্টের কর্মচারী মাসুদ। প্রায় আধা ঘন্টা সেই টাকা নিয়ে অপেক্ষা করেন অটোরিকশার চালক সজীব, কিন্তু টাকা নিতে কেউ ফিরে না আসায় একসময় চলে যান তিনি। পুলিশ জানায় রোববার সকালে শহরের পৌরসভা কার্যালয়ের পাশের ইউসিবিএল ব্যাংক থেকে বিকাশ এজেন্ট জুয়েলের কর্মচারী মাসুদ 61 লাখ টাকা তোলেন। পরে ব্যাটারি চালিত অটোরিকশায় টাকা ভর্তি ব্যাগটি ফেলে শহরের জোর পুকুরপাড় এলাকায় নেমে যান। যখনই টাকার কথা মনে পড়ে খোঁজাখুঁজি শুরু করেন জুয়েল ও মাসুদ। পরে সদর মডেল থানায় বিষয়টি জানালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। এদিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে অটোরিকশা চালক সজীব টাকা হারানোর বিষয়টি জানতে পারেন। পরে টাকা ভর্তি ব্যাগটি পুলিশের কাছে ফেরত দেন তিনি। হয়তো এই টাকাটা নিয়ে আরো অনেক চক্র এটার সাথে যদি মিলে যেত, তাহলে তো আর এটাকে উদ্ধার করা আমাদের জন্য কঠিন হয়ে যেত আর কি। অটোরিকশা চালকের সততায় মুগ্ধ আইন শৃঙ্খলা বাহিনী ও বিকাশ এজেন্ট জুয়েল। ডিবি ওনাদেরকেও খুব সকাল থেকে তৎপরতার সাথে, যখনই আমার টাকাটা মিস হইলো সকালবেলা, ওনারা সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে চলে যায় স্থানে যেখান থেকে টাকাটা মিস হয়েছে। সততার পরিচয় দেয় অটোরিকশা চালক সজীবকে পুলিশ সুপার নিজের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কার দেন। সময় সংবাদ, চাঁদপুর। শুধু ব্যাংক নয়, প্রয়োজনে বাজেট থেকে বরাদ্দ নিয়ে হলেও চামড়া খাতকে বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের। দুপুরে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান তিনি। অন্যদিকে শিল্প সংশ্লিষ্টদের দাবি, চামড়া নষ্টের মতো সংকট যেন আর না ঘটে, সেজন্য প্রয়োজনে দিতে হবে আর্থিক প্রণোদনা। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, লেদার সেক্টর হ্যাজ কমপ্লিটলি গন ডাউন। ঈদের আগে আপনি আরেকটা সিরিয়াস ডিজাস্টারের দিকে যাচ্ছেন। গতবার হয়েছে তার থেকে 10 গুণ বেশি হবে। এই ক্ষোভ ধ্বংসের হাত থেকে চামড়া শিল্প রক্ষায় নানামুখী সংকট ঘিরে 2017 সালে নতুন শিল্পনগরী সম্পূর্ণ প্রস্তুত না করেই হাজারীবাগ থেকে সরিয়ে নেয়াকে বড় ভুল মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা। সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনলাইন সভায় শিল্প মালিকরা জানান, ট্যানারিগুলোতে এখনো পড়ে আছে বিগত বছরের রপ্তানিযোগ্য চামড়া। সংকট এড়াতে এবার সরকারি নীতি সহায়তার দাবি তাদের। আমাদের যে পূর্বের যে লোনটা আছে 5 থেকে 600 কোটি টাকা, খুব একটা বেশি নয়, সেটাকে ব্লক করে ব্যাংকগুলো আমাকে লোন দিতে পারে। সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে চামড়া শিল্পে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে মাদ্রাসাগুলোকে প্রণোদনা দেওয়ার পক্ষে শিল্প প্রতিমন্ত্রী। আর করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের দাবি পরিবেশ মন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ী যেটি
সেটি না থাকলেও কিন্তু মাদ্রাসার কওমি মাদ্রাসার হুজুর এবং ছাত্ররা চামড়া সংগ্রহ করবে। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ঈদ 1 মাস আছে, আবার যাতে তারা এই দায় এড়াইতে না পারে, সরকারের সর্বোচ্চ মহলে এটাকে আলোচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সভায় পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছর চামড়া শিল্পকে যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে রক্ষায় কঠোর তৎপরতার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।